আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু বেশি বিরতি, একটা লম্বা বিরতির পর আমরা দর্শকের কথা আবার শুরু করলাম। আসলে হয়ে ওঠে না নানা ব্যস্ততার কারণে। মাঝে মাঝে ভাবি এই দর্শকদের মন্তব্যগুলো আমরা পড়ব, এবং বেশ কিছু মন্তব্য আছে যেগুলো নিজেই অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন থাকে সেগুলো আলোচনা করাটা আমি মনে করি প্রয়োজনীয় বটে। এবং আমার এটা এমনও ধারণা হয়, সে ধরনের মন্তব্য কমেন্ট করার পর যখন দর্শকরা তার কোনো জবাব না পান, হয়তোবা দর্শকটা একটু হতাশ হন। যাই হোক, প্রতিবারের মতো আবারও প্রতিশ্রুতি দিচ্ছি যে এরপর থেকে একটু নিয়মিত করার চেষ্টা করব। আজকে যে কন্টেন্টের কমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই কন্টেন্টটা আমি আপ করেছিলাম দুদিন আগে, মানে 29শে মে, মানে ঈদের পরের দিন এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন, উনি ক্ষোভ প্রকাশ করেছেন, দুজনের ব্যাপারে অ্যাকশন নিয়েছেন, এবং উনি নিজে শহরটা ঘুরে দেখেছেন। সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। এবং সেখানে আরেকটা বিষয় ছিল, সেটা হলো চামড়ার দাম নিয়েও কিছু মন্তব্য করেছিলাম, যে চামড়ার দাম কেন বাড়ে না, সব কিছুর দাম বাড়ে, চামড়ার দাম কেন কমে, এরকম একটা প্রশ্ন ছিল। তো সেখানে যে অনেকগুলো কমেন্ট পড়েছে, আমি এবার খুবই কম কমেন্ট নিয়েছি, কারণ আমি এগুলো আসলে উত্তর দিতে চাই, ডিটেলে উত্তর দিতে চাই। যে কারণে প্রথম যে কমেন্টটা আমি পড়ব, সেটা লিখেছেন নাসিমা আক্তার। তিনি লিখেছেন, মেট্রো রেলের নিচে যখন গরুর হাট বসেছিল তখন আপনাদের এই প্রধানমন্ত্রী কোথায় ছিল? তখন কেন উনি ওখানে পরিদর্শন করতে যাননি এবং মেয়রকে বহিষ্কার করেননি? এখন উনি যেটা করছেন সেটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা। একই ধরনের আরেকটা কমেন্ট পড়ি, সেটা লিখেছেন তোফায়েল আহমেদ। তিনি লিখেছেন, যে দেশে মেট্রো স্টেশনে গরু বেচা কিনা করা হয় তারপরও কাউকে আইনের আওতায় আনা হয় না, সেখানে ময়লা পরিষ্কার না করার অবহেলার কারণে কাউকে বহিষ্কার করা হাস্যকর এবং লোক দেখানো ছাড়া আর কিছু নয়। এই দুটো কমেন্ট আসলে প্রায় একই রকম। এখানে দেখুন, মেট্রো রেলের নিচে যখন গরুর হাট বসেছিল সেটা বসতে দেওয়া ঠিক হয়নি, এটা হলো আমার বিবেচনা। এবং মেট্রো স্টেশনটাকে তারা মোটামুটি একদম দুর্গন্ধযুক্ত করে ফেলেছিল, যেটা উত্তরায় যে গরুর হাটটা বসেছিল। এটা কেন বসতে দেওয়া হয়েছিল সেটা এখনও আমার কাছে এক রহস্য। আমি মনে করি এই জন্য যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এবং যে কথাটা আপনারা বলেছেন তার সঙ্গে কিন্তু আমি দ্বিমত পোষণ করছি না, যে ওটা না করে এখন উনি ওই কিছু ময়লা দেখেছেন, ওটা দেখে যারা উনি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, এটাও কিন্তু আমি ঠিক মনে করি। যদি আপনি বলছেন যে শাক দিয়ে মাছ ঢাকা, আচ্ছা ধরা যাক মেট্রো রেলের নিচে যেটা হয়েছে ওটা কোনো অ্যাকশন নিলেন না, ওটার অ্যাকশন না নিলে কি অন্য কোনোটার ব্যাপারে অ্যাকশন নিতে পারবেন না? সেভাবে ভাবেন। এবং ওই অ্যাকশন নেওয়া তো কোনো ক্ষতি হয়েছে? তাও তো হয়নি। একটা কাজ তো হয়েছে, ওইটা একটা অন্যায় হয়েছে। একটা অন্যায় হয়েছে বলে কি আপনি বাদবাকি সবগুলি মানে ভালো কাজকে আপনি বাতিল করে দেবেন? এটা কিন্তু আমি মনে করি না। আবার নাসিমা আক্তার যে লিখেছেন যে আপনাদের এই প্রধানমন্ত্রী কোথায় ছিল, ভাই উনি আপনাদের এই প্রধানমন্ত্রী বলতে আপনি কী মিন করছেন? উনি কি আপনার প্রধানমন্ত্রী না? এদেশে যত নাগরিক আছে উনি সকলের প্রধানমন্ত্রী। কাজে আমাদের তোমাদের এই যে মানসিকতাটা না, এটা আমাদেরকে জাতিটাকে একদম শেষ করে দিয়েছে। যখন আওয়ামী লীগ আসে তখন হলো গিয়ে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আর কারো প্রধানমন্ত্রী না, এবং এটা অন্য অন্য দলের লোকরাও তাকে নিজেদের প্রধানমন্ত্রী ভাবতে পারেন না, এবং আওয়ামী লীগের লোকরাও তাকে অন্য কারো প্রধানমন্ত্রী বলে মনে করেন না, মনে করেন তাদের নিজেদের প্রধানমন্ত্রী। ওনারা মনে করেন যে এই প্রধানমন্ত্রী কেবল আওয়ামী লীগেরই কাজ করবে। এবং একই মানসিকতা যদি এখনও থাকে, এখনও যদি বিএনপি ছাড়া অন্য সবাই মনে করেন যে তারেক রহমান কেবল বিএনপির প্রধানমন্ত্রী, অন্য কারো প্রধানমন্ত্রী না, তাহলে তাদের এই মনে করার মাধ্যমে তারা কী অর্জন করতে চান? আমি নাসিমা আক্তারকে বলতেছি, আপনি কি অর্জন করতে চান এর মাধ্যমে? তাহলে আপনাদের প্রধানমন্ত্রী, তাহলে 2 দিন পরে আবার আপনাদের আরেকটা প্রধানমন্ত্রী হবে, অন্য একজন, যে নাকি নাসিমা আক্তারের প্রধানমন্ত্রী হবে।
নাসিমা আক্তার এই প্রধানমন্ত্রীকে আমার প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, তাহলে আপনারা যখন প্রধানমন্ত্রী হবে তিনি কি আমারও প্রধানমন্ত্রী হবেন? দেশটা একটা ভাই, একটা দেশ, একটা জাতি। আমরা কতজন প্রধানমন্ত্রী চাই? জামাতের একজন প্রধানমন্ত্রী, এনসিপির একজন প্রধানমন্ত্রী, বিএনপির একজন প্রধানমন্ত্রী, আমরা কত প্রধানমন্ত্রী চাই? আবার আওয়ামী লীগের একজন প্রধানমন্ত্রী তো ছিল অনেকদিন। আমরা এরকম চাই না, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী চাই। এবং সেই প্রধানমন্ত্রী যখন যে ভুল করবে, যে কথাটা আমার পছন্দ না হবে, তার যে কাজটা আমরা ভালো না লাগবে, আমরা সেটা সমালোচনা করব, যেটা ভালো লাগবে তার প্রশংসা করব। আমি কিন্তু এতে কোনো সমস্যা দেখি না। আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গিতে এতটুকু উদারতা আসা উচিত। সুমন কাজী লিখেছেন 1,12,000 টাকা গরুর চামড়া 100 টাকায় বিক্রি করেছি। একই রকম আরেকটা কমেন্ট করি। ডিটি বাংলা নিউজ লিখেছেন বাংলাদেশের চামড়ার দাম নেই, অথচ চামড়ার জুতা কিনতে গেলে 1500 থেকে 3000 টাকার নিচে কোনো চামড়ার জুতা পাওয়া যায় না। এই দুঃখ কার কাছে বলবো? ভাই, এই যে দুজনে লিখছেন চামড়া নিয়ে, আমি কিন্তু এই কথাটাই বলার চেষ্টা করেছি যে চামড়াজাত পণ্য যত আছে সব কিছুর দাম বাড়তেছে। কেবল তাই না, যে কোনো পণ্য আজকের থেকে 15 বছর 10 বছর আগে যে পণ্যের যা দাম ছিল, যে কোনো পণ্য আপনি দেখেন, কাপড়, তারপরে আপনার যে কোনো একটা তৈজসপত্র, খাদ্যদ্রব্য, শাকসবজি, মাছ মাংস, যত কিছু আছে, গরু ছাগল, সব কিছুর দাম আজকে থেকে 15 বছর আগে যা ছিল তার 2 গুণ 3 গুণ পর্যন্ত হয়ে গেছে। একটা মাত্র জিনিসের দাম প্রতি বছর আগের বছর হচ্ছে কমতেছে, সেটা হলো কোরবানির গরুর চামড়া, খাসির চামড়া, এগুলোর দাম কমতেছে। কেন? এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে কিনা আমি জানি না। সারা দুনিয়াতে কিন্তু এই একই দৃশ্য না। চামড়াজাত পণ্যের দাম বাড়তি। আপনি যদি একটা চামড়ার মানিব্যাগ কিনতে চান, চামড়ার বেল্ট কিনতে চান, চামড়ার যে কোনো কিছু কিনতে চান, আপনাকে যে দাম চাওয়া হবে আজকের থেকে 10 বছর আগে যে দাম ছিল তার 3 গুণ 4 গুণ পর্যন্ত হবে। তাহলে সেই পণ্যের যে র মেটেরিয়াল চামড়া, সেটার দাম কেন কমে? এই ব্যাখ্যা আমি মনে করি সমাজ এই রাষ্ট্রের কাছে চাইতেই পারে। আমরা অপেক্ষা করব যে রাষ্ট্র সরকার কি এই জবাবটা দেয়। এমডি আসিরউদ্দিন লিখেছেন ধন্যবাদ মাসুদ কামাল ভাইকে সুন্দর আলোচনার জন্য। আমি মনে করি এভাবে গঠনমূলক আলোচনা করলে কর্তৃপক্ষের টনক নড়বে এবং আপনার আলোচনা শুনে তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলে দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছি, তবে শুধুমাত্র ওনাকে বের হলে হবে না, ওনার মন্ত্রীদেরকেও বের হতে বাধ্য করতে হবে। এই ধরনেরই আরেকটা কমেন্ট আছে, সেটাও পড়ি। হেরিটেজ বিডি লিখেছেন ধন্যবাদ কামাল ভাইকে সত্যকে তুলে ধরার জন্য। ভালোকে ভালো বলার মধ্যে কোনো চাটিকারিতা নেই। যশীর বট বাহিনী ও মোদিপুত্রদের এসব ভালো নাও লাগতে পারে, ওরা তির্যক মন্তব্যও করতে পারে। আর যশীর বট বাহিনী তো অর্ধশিক্ষিত, ওদের জিজ্ঞাসা করুন নির্বাচনের পর ঝাড়ু হাতে সাদা শকুন এখন কোথায়। মানে মোদ্দা কথা হলো, এই দুইজন দর্শক যে কমেন্টে যা বলতে চেয়েছেন তা হলো প্রধানমন্ত্রী যদি ভালো কিছু করেন তার প্রশংসা করা, অথবা সরকার যদি ভালো কিছু করে তার প্রশংসা করাটা আসলে এটার মধ্যে কোনো চাটুকারিতা নেই। আমি নিজেও তাই মনে করি। একটা মানুষের সব ভালো হতে পারে না, আবার একটা মানুষের সব খারাপ সেটাও হতে পারে না। যারা সরকারে যাবে তাদের সব সিদ্ধান্তই খারাপ, এটা হতে পারে না। আমরা মনে করি এই সরকারে যদি 2টা কাজ ভালো করে আমরা 2টার প্রশংসা করব, আর যদি 8টা কাজ খারাপ করে আমরা 8টার সমালোচনা করব। এখন আমি সমালোচনা করলে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দালাল হয়ে গেলাম, আর আমি প্রশংসা করলেই বিএনপির কাছ থেকে টাকা খেয়ে করলাম। এই যে অতি সরলীকৃত যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি এই সরকার ভালো কিছু করে, ধরুন 20টা কাজের মধ্যে 1টা কাজ ভালো করলো, সেই 1টা কাজে যদি আমরা প্রশংসা না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই সরকার আসলে কি করছে। ওই 1টা কাজের প্রশংসা আমরা এ কারণেই করবো যে ওই ভালো কাজটার সুফল কিন্তু কেবল সরকার পাবে না, এই দেশের জনগণ পাবে। কাজে আমরা সবসময় চাইব সরকারের ভুলগুলিকে ধরিয়ে দিয়ে সরকারকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করতে। তাতে লাভটা কিন্তু সরকারের যতটা হবে, তাদের কী হবে এটা তারা বুঝবে, এটা আমি বুঝতে চাই না।
আমি বুঝতে চাই আমার আপনার কী লাভ হলো? যদি ঢাকা শহর পরিচ্ছন্ন থাকে তাহলে আমাদের লাভ। দেখুন, তারেক রহমান সাহেব ঈদের পরের দিন নিজে উদ্যোগ নিয়ে একজন প্রশাসককে নিয়ে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে ঢাকা শহর ঘুরে বেরিয়েছেন, চক্কর দিয়েছেন, 4 ঘন্টা উনি ঘুরেছেন। এই ঘুরেতে আমি কোনো অন্যায় দেখি না, এতে বরং লাভ হয়েছে আমাদের। আগামীতে দেখবেন ঈদের সময় তারা ভাববে এইবার বোধহয় উনি আবার বেরোবেন। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে, একটা তাগিদ কাজ করবে। আমি মনে করি এটা ইতিবাচক। আবার দেখুন বিপরীত দিকে এই সরকার সেই উত্তরা মেট্রো স্টেশনের নিচে গরুর হাট বসিয়ে পুরো এলাকায় গান্ধা করে ফেলেছেন। এই জন্য আমরা সরকারের সমালোচনা করব। এখানে কিন্তু আমার সরকার তোমার সরকার বলতে কিছু নাই, সরকার সবারই। আমরা সরকারের কাছ থেকে সবসময় সর্বোত্তম আচরণটা আশা করব। যেখানে পাবো ধন্যবাদ জানাবো, প্রশংসা করব, যেখানে পাবো না সেখানে সমালোচনা করব। এটাই আমাদের কাজ। আমি এখন শেষ মন্তব্যটা পড়তে চাচ্ছি। এটা লিখেছেন মুক্তাঞ্চল, ছদ্মনাম, বুঝতেই পারছেন। উনি কি লিখেছেন একটু সিরিয়াসলি শুনবেন। ধরেন আপনি একটি বাড়ির কর্তা, সেই বাড়িতে 100 জন লোক আছে, 50 জনকে আপনি একটি ঘরে আটকে রেখেছেন। অন্য 50 জনের খুশির জন্য এলোমেলোভাবে নানাবিধ কাজ করেছেন। আপনিও যদিও তাদের নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থ, তাহলে কি আপনাকে ভালো বলবো? দেখুন, এই যে কথাটা উনি বলেছেন, উনি আসলে কি অর্থে বলেছেন এটা নিশ্চয়ই বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না। তবু আমি আরেকটু বলি, ওনার কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এদেশের মানে উনি সংখ্যাটা বলেছেন 50, সেটা আমি হয়তো 50, 51, 52 আমি এই লাইনে যাচ্ছি না, কিন্তু আমি এটা বলবো যে একটা বিপুল সংখ্যক লোক কিন্তু এই দেশে বর্তমানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবনযাপন করছেন। এতে কোনো সন্দেহ নেই। যারা একসময় আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগের কোনো না কোনো পদে ছিলেন অথবা আওয়ামী লীগকে সমর্থন করতেন, যারা প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তাদের বলতে গেলে আমার বিবেচনায় এই দেশে তারা এখন 2nd ক্লাস সিটিজেন হয়ে আছেন। তারা প্রকাশ্যে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, তারা কোনো একটা কথা বলতে পারতেছেন না, তারা তাদের বিশ্বাসের কথা উচ্চারণ করতে পারছেন না। এবং এদেরকে আপনি এইভাবে রেখে আপনি অন্যদের জন্য যদি হাজারো কাজ করেন, সেই কাজটাকে আপনার পূর্ণাঙ্গ ভালো বলা যাবে না। আমি এই যিনি লিখেছেন, এই মন্তব্যটা করেছেন, আমি তার মন্তব্যকে খুবই গুরুত্ব দিচ্ছি। প্রিয় দর্শক, আমার ধারণা আপনারাও এই মন্তব্যের অর্থ, অন্তর্নিহিত অর্থ সঙ্গে একমত হবেন। প্রিয় দর্শক, আজকে মোটামুটি মানে অত বেশি কমেন্ট আমি পড়লাম না, কারণ আমি সবগুলো কমেন্ট নিয়ে কিছু না কিছু আলাপ করার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন। আমি চেষ্টা করব একদিন পর পর আবার এ ধরনের দর্শকের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।